হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে 2025-এ দাঁড়িয়ে আমরা স্বাধীন ভারতবর্ষে বসবাস করি, যেখানে কোনো কিছু করতে গেলে পারমিশন নেওয়ার দরকার পড়ে না। এটা ইন্টারনেট ইউজ করার ক্ষেত্রে হোক বা বিদেশে পড়তে যাওয়া অবধি আমরা আমাদের ইচ্ছার মতো যেটা মন চায় সেটাই করতে পারি। বাট পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে বিদেশে পড়তে যাওয়া তো দূরের কথা, নিজের হাতে যে স্মার্টফোনটা আছে সেটাকেও তুমি তোমার স্বাধীনতা অনুযায়ী চালাতে পারবে না। প্রত্যেক 5 মিনিট পর পর তোমাকে গভর্নমেন্টের কাছে পাঠাতে হবে স্ক্রিনশট যে তুমি ফোনে কি দেখছো, আর সেখানে 1 ঘন্টার বেশি ইন্টারনেট ইউজ করার পারমিশনও নেই। যদি ইউজ করতে হয় তো তাহলে আবার তোমাকে গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে, আর তুমি যেখানে সেখানে ইন্টারনেট ইউজও করতে পারবে না। একজন লাইব্রেরিয়ানের সামনে গিয়ে তোমাকে ইন্টারনেট ইউজ করতে হবে, আর প্রত্যেক 5 মিনিট পর পর তাকে ফিঙ্গারপ্রিন্টও দিতে হবে, নাহলে ইন্টারনেট ইউজ করতে পারবে না। ফোনে কোনো রকম অ্যাপস ডাউনলোড করার জন্য যেরকম তুমি প্লে স্টোর থেকে অনায়াসেই ডাউনলোড করে নিতে পারো, বাট ফোনের মধ্যে অ্যাপ ডাউনলোড করতে গেলে বা ইনস্টল করতে গেলে তোমাকে ফিজিক্যালি একটা স্টোরে যেতে হবে, আর সেখানে যেই অ্যাপগুলো অ্যাভেলেবেল আছে তার মধ্যে থেকে অ্যাপ সিলেক্ট করে তোমাকে সেগুলো ইনস্টল করতে হবে। কি মনে হচ্ছে গল্প কথা? গল্প নয়, গল্পের মতো শুনে মনে হলো ঘটনাটা সত্যি। আজকে বলবো আর অন্য কোনো দেশের কথা না, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। হ্যাঁ, এটা নর্থ কোরিয়ার অফিসিয়াল নাম। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ডিক্টেটর কিভাবে রাজত্ব করে তার দেশে, সেই গল্পটাই বলবো আজকে। কি তৈরি তো? নর্থ কোরিয়াতে একটা সাধারণ মানুষের দৈনন্দিন দিন কিরকম কাটে সেটা জানলেই হয়তো তোমার দম বন্ধ হয়ে আসবে। এখানে গভর্নমেন্ট সম্পূর্ণ চেষ্টা করে যে লোকের পার্সোনাল লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্টকে কন্ট্রোল করতে। কে কোথায় যাবে, কে কি নিয়ে পড়াশোনা করবে, কে কোথায় জব করবে, কে কি নিয়ে পড়াশোনা করবে, প্রত্যেকটা জিনিস গভর্নমেন্ট ডিসাইড করে। তুমি কিরকম জামা কাপড় করবে, কিরকম ভাবে তুমি চুল কাটবে, ইচ অ্যান্ড এভরিথিং কন্ট্রোলড বাই গভর্নমেন্ট। ইনফ্যাক্ট কি ধরনের ফিল্ম তোমাকে দেখতে হবে সেটাও তোমাকে গভর্নমেন্টই সাজেস্ট করবে। আর একটা র্যান্ডম টাইমে তোমার ফোনের অপারেটিং সিস্টেম একটা স্ক্রিনশট নেবে, আর সেই স্ক্রিনশটটা ডিরেক্টলি চলে যাবে গভর্নমেন্টের কাছে, যাতে তারা এটা বুঝতে পারে যে তুমি তোমার ফোনে কি দেখছো। ক্রাউন যদি দাদু করে তাহলে নাতি পুঁথি পর্যন্ত শাস্তি পেতে থাকে, জেনারেশনের পর জেনারেশন শাস্তি পেতে থাকে। গিল্ট বাই অ্যাসোসিয়েশনের আইন লাগু হয়, এই জন্য প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা সদস্য অন্য একজন সদস্যকে সন্দেহের চোখে দেখে। বোন তার দাদার সাথে, একটা বাবা তার ছেলের সাথে মন খুলে কথা পর্যন্ত বলতে পারে না। কিছু করার পরও কিম জং উনের গ্রিপ আস্তে আস্তে নর্থ কোরিয়া থেকে ঢিলে হচ্ছে। সাইলেন্ট রেভলিউশন দেখা যাচ্ছে, যেটাকে চালাচ্ছে নর্থ কোরিয়ার উইমেন্সরা। হ্যালো এভরিওয়ান, সালটা ছিল 1981। নর্থ কোরিয়ার পলিটিক্যাল প্রিজন ক্যাম্প নাম্বার 40, তা প্রেগনেন্ট মহিলাকে আটকে রাখা হয়েছে। এই মহিলাটা নিজের ছেলের জন্ম দেয় সেই জেলের মধ্যেই। বাচ্চাটা তিনি নাম রাখেন সিং ডং হিয়াক। তার ছেলেটা বড় হয় জেলের মধ্যেই। এই ব্যাপারটা হচ্ছে নর্থ কোরিয়ার গভর্নমেন্ট গিল্ট বাই অ্যাসোসিয়েশনের কনসেপ্টটাকে মানে যদি কোনো ব্যক্তি ধরো পলিটিক্যাল ক্রাইম করে তাহলে তার পুরো পরিবারকে জেলের মধ্যে বন্দী করে রাখা হয়। তার মানুষের শাস্তি তার 3টে জেনারেশনকে পেয়ে যেতে হয়। মানে কি, দাদু যদি ক্রাইম করে তাহলে নাতিও জেলে যাবে। এই জন্য সিং ডং জেলের মধ্যেই বড় হয়েছে। নর্থ কোরিয়ার বক্তব্য ছিল যে তার রক্তটা খারাপ হয়ে গেছে। জেলের মধ্যে ওই ছেলেটার শৈশব কাটে খুবই খারাপ ভাবে, সেখানে তাকে খুবই কম পরিমাণে খাবার দেওয়া হতো। এই জন্য প্রাণ বাঁচিয়ে রাখার জন্য সে ঘাস আর ইঁদুর খাওয়া শুরু করে। এই প্রিজন ক্যাম্পে প্রায় 20,000 লোক বন্দী ছিল। এই জেলের রুলস গুলো ছিল হেভি সিম্পল। শুনলে তোমারও বুক পেতে উঠবে। যদি কেউ ওখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে তাকে ডাইরেক্ট সেখানেই গুলি করে মেরে দেওয়া হয়। যদি তুমি পালানোর প্ল্যান না করে অন্য কেউ যদি পালানোর প্ল্যান করে আর তুমি যদি সেটা শুনতে পাও আর তাও যদি তুমি রিপোর্ট না করো তাহলে তোমাকেও মেরে ফেলা হবে। তবে সিংডং যখন 13 বছর বয়সী হয়ে গেছিল, সে শুনতে পায় যে তার মা আর তার ভাই পালানোর প্ল্যান করছে। সেই সময় সিংডং এর অত বেশি বুদ্ধি ছিল না, সে অনেক ছোট ছিল আর খিদে পেটে থাকতো। এই জন্য সে জেলের গার্ডকে গিয়ে তাদের এই পালানোর প্ল্যানটার কথা বলে দেয়। ভেবেছিল সে যদি গার্ডকে গিয়ে এই কথাগুলো বলে দেয় তাহলে গার্ড তাকে একটু বেশি খাবারই দেবে। ঠিক 7 মাস পর সব কয়েদিদেরকে গ্রাউন্ডে ডাকা হয়। সবার আগে এনে দাঁড় করানো হয় সিংডংকে, মানে সবার সামনে। আর তার চোখের সামনে যে প্রিজন গার্ড ছিল তার মাকে ফাঁসির মধ্যে তুলে দেয় আর ভাইকে গুলি করে মেরে দেয়। আর তাকে এটা দেখার জন্য বাধ্য করা হয়। আর এখানেই শেষ নয়, কন্টিনিউ 6 মাস তাকে টর্চারও করা হয়। সাল 2005, সিংডং তখন 23 বছরের হয়, আর সিংডং তখন নিজে এই প্রিজন ক্যাম্প থেকে পালানোর কথা ভাবে। সৌভাগ্যবশত সে পালাতে সফলও হয়। সমস্ত গার্ডের চোখকে ফাঁকি দিয়ে সে নর্থ কোরিয়া ছেড়ে চায়না পৌঁছে যায়, আর সেখান থেকে সাউথ কোরিয়া। আর এই কারণেই এই ছেলেটার গল্পটা গোটা পৃথিবী জানতে পারে। পরে গিয়ে সিং একটা হিউম্যান রাইট অ্যাডভোকেটও হয়। ওনার আওয়াজ ইউনাইটেড নেশনস পর্যন্ত পৌঁছায়, আর পরে গিয়ে ওনার উপরে একটা বইও লেখা হয়, এসকেপ ফ্রম ক্যাম্প নাম্বার 14। সিংয়ের মতনই লোকের কথার উপরে ভিত্তি করে আজকের এই ভিডিওতে দেখে নেব নর্থ কোরিয়া আসলে কিরকম দেখতে। নর্থ কোরিয়ার মতন জায়গায় একটা সাধারণ মানুষের জীবন কিরকম কাটে। তুমি ম্যাপে দেখো তাহলে নর্থ কোরিয়াটা সাউথ কোরিয়ার ঠিক উপরে অবস্থিত। এর ওয়েস্ট সাইডে আছে চায়নার মতন একটা বড় দেশ। আর যদি তুমি এই জিনিসটাই রাত্রিরে স্যাটেলাইটের থ্রুতে দেখো তো তাহলে
অবাক করার মতন একটা বিষয় চোখে পড়ে। চায়না আর সাউথ কোরিয়াকে আলোয় চকচক করতে দেখা যায়, বাট এই মাঝখানে শুধুমাত্র অন্ধকারই আর অন্ধকার দেখা যায়। দিস ইজ দ্য ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। হ্যাঁ, এটা নর্থ কোরিয়ার অফিসিয়াল নাম। নর্থ কোরিয়ার রেস্ট্রিকশনের শেষ নেই। নর্থ কোরিয়ার লোকেরা রাত্রিবেলায় পড়তে পারবে না, টিভি দেখতে পারবে না। এখানে সন্ধ্যে 7টা বাজলেই লোকে ঘুমাতে চলে যায়, কারণ তাদের অভ্যাস হয়ে গেছে অন্ধকারের মধ্যে কিভাবে বেঁচে থাকতে হয়। সালটা ছিল 1995। তখন নর্থ কোরিয়াতে ব্যাঙের সংখ্যা আস্তে আস্তে কমে যেতে থাকে। পরে সেটা বোঝা যায় যে লোকে এত বেশি খিদে পেটে থাকতো যে ওরা ব্যাঙের মতন প্রাণীকে শিকার করে খাওয়া শুরু করে দিয়েছিল। 1995 আর 1998 এর মাঝখানে নর্থ কোরিয়া বড় আকালটা পড়েছিল, সেটা সব থেকে বড় ম্যানমেড ক্যাটাস্ট্রফিক্স এর মধ্যে পড়ে। কতজন লোক যে টোটাল না খেতে পেয়ে মারা গেছিল সেই সংখ্যাটা এখনো পর্যন্ত জানা যায়নি, বাট অনুমান করা হয় যে টোটাল 5 থেকে 20 লাখ লোকজন মারা গেছে। বাট ভাবার বিষয় একটাই যে নর্থ কোরিয়ার অবস্থাটা প্রথম থেকে এরকম ছিল না। একটা সময় ছিল যখন নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার থেকেও বেশি এগিয়ে ছিল। সালটা ছিল 1980, যখন নর্থ কোরিয়া পার ক্যাপিটাল জিডিপিতে নর্থ কোরিয়া ইন্ডিয়া আর চায়না থেকেও অনেক আগে ছিল। এখানে সবাইকে ফ্রি এডুকেশন, ফ্রি হাউসিং, ফ্রি হিটিং অ্যান্ড ফ্রি ট্রান্সপোর্টের সুবিধা দেওয়া হতো। 1950 থেকে 1980 এর মধ্যে নর্থ কোরিয়ার জিডিপি প্রত্যেক বছর 4.5% হারে বেড়েছে। প্রবলেমটা শুরু হলো তখনই যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল। সোভিয়েত ইউনিয়ন নর্থ কোরিয়াকে অল্প পয়সায় খাবার আর তেল দিত, আর পরে সেটা কোলাপস হওয়ার জন্য নর্থ কোরিয়ার ইকোনমিও খুব তাড়াতাড়ি ডাউনফল করে। পাওয়ার স্টেশন গুলো বন্ধ হয়ে যায়, আর যার ফলে চারিদিকে অন্ধকার হয়ে যায়, আর লোকে খিদের জ্বালায় না খেতে পেয়ে মরতে থাকে। আমেরিকার মতন দেশ নর্থ কোরিয়ার দিকে সাহায্যের হাত বাড়িয়েছিল ঠিকই, বাট তাদের একটা কন্ডিশনও ছিল যে তারা যেন তাদের নিউক্লিয়ার ওয়েপন্স এর প্রোগ্রামটা যেন বন্ধ করে। তারা সেটা বন্ধ করলো না, যার জন্য আমেরিকা আর গোটা পৃথিবী এদেরকে আইসোলেট করে দেয়। আগস্ট 1995 একটা অনেক বড় বন্যা হয়। এরপর বছর চলে গেল আর কন্ডিশন আস্তে আস্তে আরো খারাপ হতে শুরু করলো। পুরো ফোকাস নর্থ কোরিয়া গভর্নমেন্ট কভার আপ করার জন্য লাগিয়েছিল। নর্থ কোরিয়ার ক্যাপিটাল সিটির নাম হচ্ছে পিয়ংইয়াং। মানে স্টেবল সোশ্যালিজমের মডেল করার জন্য এরা সমস্ত হোমলেস আর খেতে না পাওয়া মানুষগুলোকে রিমুভ করে দেওয়া হয় শহর থেকে। সেই সময় যারা রুলিং এ ছিল তারা সমস্ত সুবিধা পেতে থাকে। শহরের বাইরে অবস্থা খুবই খারাপ ছিল, গ্রামীণ এলাকাগুলোতে লোকে না খেতে পেয়েই মরতে থাকে। অ্যান্ড্রিউ ন্যাপসিও, গ্রেট নর্থ কোরিয়ান ফ্যামিলি, বলেন যে বয়স্ক যারা ফ্যামিলিতে ছিল তারা খাওয়া বন্ধ করে দেয় ইয়াং যারা আছে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। কারণ হচ্ছে আর টোটালি ডিউরিয়ান ডিক্টেটরশিপ। আর এর পরে যখন ওয়ার্ল্ড ওয়ার হয়, আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন মিলে এই দুটো ভাগে ভাগ করে। নর্থ সাইডটা হবে সোভিয়েত ইউনিয়নের ইনফ্লুয়েন্সে, সাউথ হবে আমেরিকান ইনফ্লুয়েন্স। এই জিনিসটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেও হয়েছিল জার্মানির ক্ষেত্রে, জার্মানি আর ওয়েস্ট জার্মানি। এই কারণেই এটা একটা কমিউনিস্ট স্টেট হয়। আর জাপানের সাথে লড়াই করা কিম ইল সুং এই দেশের প্রথম সুপ্রিম লিডার হয়। আর সেই দিন থেকে আজ পর্যন্ত ওই একটাই পরিবারের রাজত্ব চলে যাচ্ছে এই দেশের উপরে। আজকে কিম ইল সুংয়ের গ্র্যান্ডসন কিম জং উন এই দেশের সুপ্রিম লিডার। এখানে গভর্নমেন্ট পুরোপুরি ভাবে চেষ্টা করে যে প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফের অ্যাসপেক্টকে ফুলি কন্ট্রোল করা। কে কি করবে, কে কোথায় যাবে, কে কি নিয়ে পড়াশোনা করবে, কে কোথায় জব করবে, ইচ অ্যান্ড এভরিথিং কন্ট্রোলড বাই গভর্নমেন্ট। এছাড়াও তারা টিভিতে কি দেখে আর ইন্টারনেটে তারা কি কি দেখতে পাবে, কোথায় ট্রাভেল করবে, লোক কিরকম হেয়ার স্টাইল রাখবে, সেটাও কন্ট্রোল করা হয় গভর্নমেন্ট দ্বারা। যদি স্কুলের কথা বলা হয় তাহলে স্কুল এডুকেশন এদের কাছে একদম ফ্রি, আর স্কুলে যাওয়াটা ম্যান্ডেটরি, মানে স্কুলে যেতেই হবে। যদি কেউ স্কুলে না যায় তো তাহলে তাকে শাস্তি পেতে হবে। বাট স্কুলে খুব একটা বেশি পড়াশোনা হয় না, এই জন্য যাদের কাছে পয়সা আছে তো তারা নিজের বাড়িতে একটা পার্সোনাল টিউটর রেখে দেয়। অ্যাকচুয়ালি এদের স্কুলগুলো কিরকম সেটা জানা যায় না, তার কারণ এদের স্কুলের বেশি ভিডিও অ্যাভেলেবেল নেই। আর যে স্কুলের ভিডিওগুলো তুমি দেখছো এটা এদের দেশের সরকার দেখাতে চায়। এদের এলিট অফ দ্য এলিট স্কুল। স্কুলের পরে কলেজে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে আর টাকা দেখে তবেই অ্যাডমিশন করা হয়। কলেজ থেকে পাস আউট হওয়ার পরে সবাইকে মিলিটারি জয়েন করতে হবে, এটা কম্পালসারি, তাও 10 বছর পর্যন্ত। ডিক্টেটরশিপ হওয়ার পরেও নর্থ কোরিয়াতে প্রত্যেক 5 বছর পর পর ইলেকশন হয়। ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা সিটে রুলিং পার্টির ক্যান্ডিডেটই দাঁড়ায়। যদি কেউ এদের এগেনস্টে ভোট করে তো তাহলে তাকে দেশদ্রোহী বলা হবে। আর তাও যদি তুমি এরকম কিছু করো তো তাহলে তোমার বাড়িতে এদের সিক্রেট পুলিশ চলে আসবে আর তোমাকে পাগল ঘোষণা করে দেবে। এই কারণে নর্থ কোরিয়ার যে ভোটিং পার্সেন্টেজ আছে সেটা 99.9 এর থেকেও বেশি। নর্থ কোরিয়াতে কে কিরকম জামা কাপড় পরবে আর কে কিরকম ভাবে চুল কাটবে, ইচ অ্যান্ড এভরিথিং ডিসাইডেড বাই গভর্নমেন্ট। এদের একটা অ্যাপ্রুভড হেয়ার স্টাইলের লিস্টও আছে। 2017 সালে ছেলেদের জন্য 15টা হেয়ার স্টাইল অ্যাপ্রুভ করা হয়েছে। তুমি নর্থ কোরিয়াতে চুল কাটাতে চাও তো তাহলে 15টার মধ্যে থেকে যে কোনো একটা বেছে নিতে পারো। একটা জিনিস হয়তো তুমি নোটিস করে থাকবে, এদের যে কিম জং উনের যে হেয়ার স্টাইল আছে এরকম হেয়ার স্টাইল এই অ্যাপ্রুভ লিস্টের মধ্যে আসে না, তার কারণ ওরকম হেয়ার স্টাইল আর কারো রাখার অনুমতি নেই। যেরকম চশমা পরে গোটা দেশে আর কেউ ওরকম চশমা পরতে পারবে না। এই দেশে কেউ তার চুলে ডাইও করতে পারবে না, তার কারণ এটাও এখানে ব্যান। আর যদি জামা কাপড়ের উপরে কথা বলা হয় তাহলে ব্লু জিন্স, রিপ জিন্স আর স্কিনি জিন্সও এখানে ব্যান। এখানে ব্র্যান্ডেড যে জামা কাপড় হয় সেগুলো এখানে ব্যান করা।
কারণ তারা চায় না যে তাদের দেশের লোক ওয়েস্টার্ন কালচারকে ফলো করুক। মেয়েরা ঠোঁটে রেড লিপস্টিক লাগাতে পারবে না, এখানে মেকআপও করা যাবে না, তার কারণ মেকআপটাকেও এখানে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স হিসেবে ধরা হয়। এতগুলো রুলের কথা শুনে তোমার হয়তো মনে হতেই পারে এই রুলগুলোকে ইমপ্লিমেন্ট কে করবে। এর জন্য রয়েছে নর্থ কোরিয়াতে ফ্যাশন পুলিশ। এই রুলগুলোকে যদি কেউ ব্রেক করে তাহলে তাকে সম্মুখীন হতে হবে ফ্যাশন পুলিশের সাথে। এই ফ্যাশন পুলিশগুলো নর্মাল জায়গায় ঘুরে বেড়ায়, যে এই রুলের এগেন্স্টে জামা কাপড় পরে তো তার জামা কাপড়গুলো সেখানে কেটে দেওয়া হয়, কাউকে তো ফাইন দিতে হয় আর কারোর তো জেলও হয়ে যায়। প্রশ্নটা হচ্ছে একটা মানুষের ড্রেসিং স্টাইলকে নিয়ে গভর্নমেন্ট কেন এত বেশি কন্ট্রোল করতে চায়? কারণ হচ্ছে এদের দেশের গভর্নমেন্ট ফ্যাশনকেও কালচারাল ইনভেশন হিসেবে দেখে। কথা হচ্ছে একবার যদি ওয়েস্টার্ন জিনিসপত্র তাদের দেশে ঢুকে যায় এটা তাদের দেশের জন্য ক্ষতিকর। যদি বিদেশি জিনিসপত্র পছন্দ করা শুরু করে তাহলে নিজের দেশের জিনিসপত্রগুলো পছন্দ করা বন্ধ করে দিতে পারে। এই দেশে কোনো সেক্টরে গ্রোথ না বরাবর হয় বললেই চলে। এটা তো গেল, এবার আসছি মুভমেন্টের ব্যাপারে। নর্থ কোরিয়া সরকার লোকের মুভমেন্টের উপরেও নজর রাখে। একই দেশের মধ্যে একটা জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না, যেতে হলে পারমিশন নিতে হবে। সেটা গেল ডোমেস্টিক ক্ষেত্রে। আর যদি কেউ ইন্টারন্যাশনালি দেশের বাইরে যেতে চায় তো তাহলে সেখানে আরো বেশি ব্যান লাগানো আছে। গভর্নমেন্টের পারমিশন ছাড়া দেশের বাইরে যেতে পারবে না। উইদাউট পারমিশনে দেশের বাইরে যাওয়াটা দেশের সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে ধরা হবে। যদি কেউ এরকম করে তাহলে তার পুরো পরিবারকে ফোর্স লেবার, ইনফ্যাক্ট সারা জীবনের জন্য জেলও হতে পারে, ইনফ্যাক্ট মৃত্যুদণ্ডও হতে পারে। ওই সিংডং এর গল্পটা ভিডিও শুরুতেই বললাম, সে প্রিজন ক্যাম্পের মধ্যে বন্দী ছিল। বাট উনি কেন ছিল ঘটনাটা শুনে চমকে যাবে। কারণটা ছিল সিংডং এর একটা আঙ্কেল সাউথ কোরিয়া পালিয়ে গেছিল, আর এই জন্য সিংডং এর পুরো পরিবারকে প্রিজন ক্যাম্পের মধ্যে বন্দী থাকতে হয়। তাদের অনেকগুলো জেনারেশনকে জেলের মধ্যে থাকতে হয়েছে। হ্যাঁ, এত কিছুর পরেও লোকে এখান থেকে পালানোর চেষ্টা করে। আর এদের দেশের নিয়ম হচ্ছে যদি কেউ বর্ডারে পালাতে দেখা যায় তো তাহলে সেখানেই তাকে গুলি করে মেরে ফেলা হয়। বেশিরভাগ লোকে এখান থেকে পালিয়ে চায়না যায়, তার কারণ ল্যান্ড বর্ডার থাকার জন্য সেখান থেকে পালাতে সুবিধা হয়। বাট চায়না এইসব লোকগুলোকে আবার ধরে নর্থ কোরিয়াতেই পাঠিয়ে দেয়। 2023-এ চায়না প্রায় 500 জন লোককে নর্থ কোরিয়াতে আবার জোর করে পাঠিয়ে দেয়। আর যদি এন্টারটেনমেন্টের কথা বলো তো তাহলে নর্থ কোরিয়াতে কোনো ফরেন মুভি রিলিজ হয় না। এদের টিভি আর রেডিওগুলোতে শুধুমাত্র গভর্নমেন্ট চ্যানেলগুলোই চলে। সরকারের প্রোপাগান্ডা ভরে ভরে দেখানো হয়। ফরেন শোজ আর মুভি দেখাও অনেক বড় অপরাধ এখানে, ধরা পড়লে অনেক কঠোর শাস্তি হয়। একবার একটা সাউথ কোরিয়ার ড্রামা দেখার জন্য দুটো টিনেজারকে 12 বছরের জন্য জেলে থাকতে হয়। ইমাজিন করতে পারছো একটা বাচ্চা ছেলেকে একটা সাউথ কোরিয়ার ড্রামা দেখার জন্য 12 বছর পর্যন্ত জেলে থাকতে হয়। এন্টারটেনমেন্টের কমতি থাকার জন্য এদের দেশে লোকাল মার্কেটগুলোতে সাউথ কোরিয়ার ফিল্মগুলোকে ব্ল্যাকে বিক্রি করা হয়। আগে কি হতো, ডিভিডি পাওয়া যেত, জন্য লোকে পুরোনো চাইনিজ ডিভিডি প্লেয়ার নিয়ে এগুলোতেই দেখতো। ওকে ধরার জন্যই গভর্নমেন্টের পুলিশরা র্যান্ডামলি কারেন্ট কেটে দিত। আর কারেন্ট চলে যাওয়া মানে ডিভিডি প্লেয়ারের যে ডিস্কটা সেটা ভেতরেই আটকে থাকতো, সেটাকে আর বাইরে বার করা যেত না। এই সময় অন্ধকার রাত্রিরে তারা লোকের ঘরে ঢুকতো আর ঢুকে চেক করে করে কিসের ডিস্ক ভেতরে লাগানো আছে। টাইমের সাথে সাথে লোকে পেন ড্রাইভ ইউজ করা শুরু করে আর এগুলোকে লোকানো খুব বেশি সহজ। এই মুভিগুলো দেখার সময় তারা একদম ভলিউম কম করে আর চারিপাশের জানলা দরজা বন্ধ করে ঘরের ভেতরে দেখতো, যাতে পাশের বাড়ির লোকও জানতে না পারে যে তারা কি দেখছে। ইন্টারনেটের কথা যদি বলা হয় তাহলে খুবই লিমিটেড পরিমাণে ইন্টারনেট নর্থ কোরিয়ার মধ্যে চলে, আর যেটাকে অ্যাক্সেস করার জন্য নিতে হয় পারমিশন গভর্নমেন্টের থেকে। পারমিশন নেওয়ার পরে একজন লাইব্রেরিয়ান দুটো লোকের মাঝখানে বসে থাকে আর নজর রাখে যে তুমি কি সার্চ করছো ইন্টারনেটে। প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর কম্পিউটারের স্ক্রিন ফ্রিজ হয়ে যায়। আগে ইন্টারনেট ইউজ করার জন্য লাইব্রেরিয়ানকে নিজের ফিঙ্গারপ্রিন্ট ইনসার্ট করতে হয়। একটা লোক 1 ঘন্টায় ইন্টারনেট ইউজ করতে পারে, আর এর থেকে বেশি ইউজ করতে গেলে তো তাহলে তাকে আবার পারমিশন নিতে হবে গভর্নমেন্টের। সাধারণ মানুষের জন্য নর্থ কোরিয়া সরকার একটা আলাদাই ইন্টারনেট বানিয়ে রেখেছে, তাকে ইন্টারনেটও বলা হয়। আর লোক নিজের ফোনে আর কম্পিউটারে এই ইন্টারনেটই অ্যাক্সেস করে, যেটাকে গভর্নমেন্ট পুরোপুরি কন্ট্রোল করতে পারে যে কি কি ওয়েবসাইট এই ইন্টারনেটের মধ্যে অ্যাভেলেবেল থাকবে। এছাড়াও এটা এত বেশি দামি যে বেশিরভাগ লোক এটাকে অ্যাক্সেসই করতে পারেন। নর্থ কোরিয়াতে কোনো রকম সোশ্যাল মিডিয়া এক্সিস্ট করে না। নেটফ্লিক্স আর ফেসবুকে ক্লোন বানানোর চেষ্টা করা হয়েছিল বটে, বাট সেটা ফেল হয়ে যায়। স্মার্টফোনগুলো এখানে তৈরি হয় সেটা খুব ভয়ানকভাবে সেন্সর করা হয়। ফোনগুলো দিয়ে তুমি কোনো রকম ইন্টারন্যাশনাল কল করতেই পারবে না। একটা র্যান্ডম টাইমে ফোনের অপারেটিং সিস্টেম একটা স্ক্রিনশট নেয় আর সেটা ডিরেক্টলি চলে যায় গভর্নমেন্টের কাছে, যাতে গভর্নমেন্ট দেখতে পায় যে এক্স্যাক্টলি তুমি তোমার ফোনে কি করছো। এছাড়াও এই স্মার্টফোনের কোডিংগুলো এইভাবেই করা হয় যে যাতে এই দেশের গভর্নমেন্ট যেটা চায় গভর্নমেন্ট অ্যাপ্রুভ কন্টেন্টগুলো যাতে তুমি দেখতে পাও। কোনো অ্যাপ ডাউনলোড করার জন্য এখানে কোনো অ্যাপ স্টোর অ্যাভেলেবেল নেই, ফিজিক্যালি স্টোরে গিয়ে অ্যাপ ডাউনলোড করে আসতে হবে। আজকে এতটাই থাক, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই দ্য ওয়ে, তুমি যদি নর্থ কোরিয়াতে থাকতে তাহলে কি করতে কমেন্টে অবশ্যই জানিও।